আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বিসিএস কেরিয়ার সংক্রান্ত লাইভ অনুষ্ঠানে। আমি শাকিলা আলামিন, ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। কোভিড-19-এর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আর এই সময়ে আপনার সুরক্ষার জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থতা আপনাদের কামনা করছি। যাই হোক, প্রথমেই ৪১তম বিসিএসে যারা প্রিলিমিনারির জন্য ইএস কার্ড পেয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আর যারা প্রিলিমিনারিতে টিকেন নি তাদেরকে একটা কথাই বলবো যে ব্যর্থতা মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। কারণ হচ্ছে আজকে আপনি ব্যর্থ আছেন বা ব্যর্থ হয়েছেন বলেই কিন্তু পরবর্তীতে যে আপনার সাফল্য আসবে সেই সফলতাটা কিন্তু অনেক বেশি তাৎপর্যময় হয়ে আসবে। সো ভেঙে পড়বেন না, আর এই শোককে শক্তিতে পরিণত করে পরবর্তী যে পরীক্ষা আছে বা বিসিএস প্রিলিমিনারি আছে সেটার জন্য জোরালো প্রস্তুতি নিন। আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা আসলে ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না। অর্থাৎ আপনি পরীক্ষার কেন্দ্রে বা আপনার পড়াশোনাতে কি ভুল ছিল এবং কী প্রবলেম ছিল সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আসলে আমরা যখন কোনো পরীক্ষায় ফেল করলে আমরা 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ আমরা শোক পালন করি। এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। কিন্তু আমি মনে করি যে মন খারাপ হতেই পারে, কারণ আপনার যদি এক্সপেকটেশন থাকে সেক্ষেত্রে আপনার খারাপ লাগাটা বেশি থাকবে। আর আপনাকে জীবন যুদ্ধে জয় হওয়ার জন্য অবশ্যই আপনাকে এই পরাজয়টা মেনে নিতে হবে এবং আরও বেশি শক্তি নিয়ে, আরও বেশি প্ল্যান নিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। যাই হোক, আজকে কথা বলবো বিসিএস কেরিয়ার সংক্রান্ত অনেক অনেক কথা, এবং আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মূলত লাইভে আসি বেশিরভাগ আপনাদের কথা শোনার জন্য এবং আপনাদের কিছু কথার উত্তর দেওয়ার জন্য। তো আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর ইতিমধ্যে যারা জয়েন করেছেন তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। যাই হোক, তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। আপনাদের অনুরোধে এবং আপনাদের কল্যাণের কথা চিন্তা করে আমি সম্প্রতি একটা বিষয় ভাবলাম যে আপনাদের জন্য কিছু ডিফারেন্ট কিছু নিয়ে আসা যায় কিনা। অর্থাৎ আপনি আমাকে লাইভে শুনছেন কিন্তু লাইভে কিছু বলতে পারছেন না, ঠিক আছে? কারণ হচ্ছে আমি শুধু বলে যাচ্ছি, আপনি যদি শুনে যাচ্ছেন, ব্যাপারটা হচ্ছে ওয়ান ওয়ে একটা মিডিয়া হয়ে গেল। তো সেই কথাটা চিন্তা করে আমি ভাবলাম যে আপনার জন্য স্পেশাল কিছু নিয়ে আসা দরকার। যেমন আপনি প্রশ্ন করবেন, আমি শুনবো এবং আমি উত্তর দেব। সেই ধারাবাহিকতায় আমরা জুম যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা কিছু এক্সক্লুসিভ কিছু ক্লাস আমরা বা সেশন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। ইতিমধ্যে আমি নোটিশ দিয়েছি, রেজিস্ট্রেশনও চলছে। আমরা খুব শীঘ্রই সেই জুম মিটিংয়ে ফিরে আসব। যাই হোক, এখন কথা হচ্ছে যে 40তম বিসিএসের ভাইবা সম্ভবত খুব শীঘ্রই নোটিশ পাওয়া যাবে। আর আজকে যেটা জানলাম, মাননীয় চেয়ারম্যান পিএসসি উনি যে কথাটা বলেছেন যে অক্টোবরের শেষের দিকে একটা তারিখ আছে, 29 অক্টোবর, সেই তারিখে কিন্তু প্রিলিমিনারি নেওয়ার একটা পসিবিলিটি আছে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার হাতে অগস্ট সেপ্টেম্বর, অক্টোবর 3 মাস হাতে সময় আছে। তা আমি মনে করি যে এর মধ্যে যারা বিগিনার এবং যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদেরকে একটা পরামর্শ দিব যে আপনি যদি 43তম ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাকে এই প্রিলিমিনারি যে সিলেবাস আছে সিলেবাসটা ধরে ধরে আপনাকে শেষ করে ফেলতে হবে। 1.5 মাসের মধ্যে যদি আপনি শেষ করে ফেলেন তাহলে আপনার একটা ব্যাপার ঘটবে কি, যে আপনার আত্মবিশ্বাসটা মানে তুঙ্গে চলে যাবে এবং আপনি পরবর্তীতে যখন রিভিশনে যাবেন বা দেখা গেল যে আপনি পড়ছেন, তখন আপনার এই যে পড়াটা পড়েছেন সেটা ফ্রুটফুল হবে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে
পরীক্ষার একদম শেষ সময়ের শেষ প্রান্তে এসে সিলেবাস শেষ করে তাদের জন্য একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে তারা তখন আসলে যা পড়ে তাই ভুলে যায়। মানে এটা আমার অভিজ্ঞতা বলছি। সো প্রিলিমিনারি সিলেবাসটা শেষ করা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয়। সেক্ষেত্রে আপনাকে প্রিলিমিনারি সিলেবাসটা পিডিএফ নয়, আপনাকে প্রিন্ট দিয়ে সামনে রেখে তারপর আপনাকে কী করতে হবে, ফোল্ড করতে হবে। এখন কথা হচ্ছে যে সামনে তো 3 মাসেরও কম রয়েছে, 2 মাস 25 দিন এরকম কাছাকাছি সময় রয়েছে। তো এই 3 মাসের মধ্যে আপনাকে একটা মাস্টার একটা প্ল্যান করতে হবে, এবং আমি বলবো যে আপনারা একটা খুব ভালো একটা পরিকল্পনা করেন। পরিকল্পনার মাধ্যমে আপনার পড়াশোনা শুরু করেন। কারণ অনেকে প্রচুর পড়াশোনা করে দেখা যাচ্ছে শেষ সময়ে এসে রিভিশন না দেওয়ার কারণে পরীক্ষার হলে কী হয়, কনফিউশন সৃষ্টি হয়, এবং দেখা যাচ্ছে তারা ভুল করে আসে এবং নেগেটিভ যে মার্কস আছে সেই নেগেটিভ মার্কসে তারা ধরা খেয়ে যায়। তা আমি অনেককেই দেখেছি এবং অনেকের কাছে বলতে শুনেছি যে তারা প্রথম মানে একদম 100% কনফার্ম এরকম দেখা যাচ্ছে 70-80টা বা 90টা দাগিয়ে ফেলে, তখন দেখা যাচ্ছে তারা আরও বেশি নাম্বার প্রাপ্ত এবং প্রিলিমিনারিতে টিকার যে নিশ্চয়তা আছে সেই নিশ্চয়তা পাওয়ার জন্য তারা যে কাজটা করে সেটা হচ্ছে শেষ মুহূর্তে এসে 10টা-15টা ভুল দাগিয়ে আসে। এইখানে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। যাই হোক, তাহলে আমাদের এই পরীক্ষার হলে যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা আমাকে একটা মাস্টার প্ল্যান করতে হবে, এবং এর আগে আপনি যে কী সিস্টেমে পড়াশোনা করছেন সেটা আপনাকে আবিষ্কার করতে হবে। এবং আপনি যদি সেই পড়া আবিষ্কার করতে না পারেন তাহলে আপনার কোনো অভিজ্ঞ মানুষকে বা বিসিএস ক্যাডার হয়েছে বা বিসিএস অলরেডি ভাইবা দিয়েছে এমন অভিজ্ঞ কাউকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসলে প্রিলি পাস কীভাবে করতে হয়। কারণ হচ্ছে একটা জিনিস আপনাদেরকে সবসময় শেয়ার করি যে 35তম বিসিএস ছিল স্মরণকালের সবচেয়ে কঠিন বিসিএস। কারণ হচ্ছে একদম নতুন সিলেবাসে একদম সম্পূর্ণ নতুন আঙ্গিকে কিন্তু পরীক্ষা হয়েছিল। সেই ক্ষেত্রে সবার জন্য একটা ধোঁয়াশা ছিল যে আসলে কি হতে যাচ্ছে, এবং আলটিমেটলি অনেক বেশি কঠিন পরীক্ষা হয়েছিল। কঠিন পরীক্ষা হয়েছিল বলতে কি আসলে বিসিএসের যে ধাঁচ, যেমন ধরুন বিগত সালে কিছু প্রশ্ন কমন পড়া, ধরেন 10% বা 20% প্রশ্ন কিন্তু আসতোই, বিশেষ করে 35 বিসিএসের আগে 50%। রিটেনের তো ম্যাথে প্রায় 50% 60% ম্যাথ আসতো, ঘুরে ফিরে একটা ম্যাথই আসতো দেখা যাচ্ছে এরকম। আপনারা যদি রিটেনটা দেখেন তাহলে এরকম হবে। তো দেখা যাচ্ছে 35তমতে এই নতুন সিলেবাস শুরু হওয়ার কারণে নতুন ধাঁচের যে সিলেবাস হয়েছে সেটার জন্য অনেক বেশি কঠিন হয়ে ওঠে। যে পরবর্তীতে যে বিসিএসগুলো অনুষ্ঠিত হয়েছে, যে এখন পর্যন্ত সাধারণ যে বিসিএস আছে স্পেশাল বাদে 41তম বিসিএস সর্বশেষ প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছে, সেই পর্যন্ত যদি আপনারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন বা প্রশ্নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিগত সাল থেকে প্রশ্ন খুব কমই এসেছে, যার জন্য আপনার এই কমন পাওয়াটা বা কমনের উপর নির্ভর করাটা আসলে অনেক বেশি হয়ে যায়, মানে কমে যায় আর কি নির্ভরতাটা। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সিস্টেমেটিক্যালি প্রচুর পড়াশোনা করতে হবে। পরীক্ষার হলে আপনি 70-80-90টা কনফার্ম দাগানোর পরে আপনাকে বাকি যে প্রশ্নগুলো আপনি দাগাবেন বা প্রিলিমিনারি ভর্ট করবেন সেটা আপনাকে বাদ দিয়ে একদম চিন্তা করে তারপর আপনাকে কী করতে হবে, দাগাতে হবে। আর অনেকের এই প্রিলিমিনারি পরীক্ষার প্রতি একটা আতঙ্ক কাজ করে, বিশেষ করে যারা একবার প্রিলিমিনারি ফেল করে ফেলে তাদের জন্য একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এটা আসলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আতঙ্কটা কাটানোর একমাত্র উপায় হচ্ছে পরীক্ষার হলে একদম ড্যাম কেয়ার থাকা, যে আমার হলে হবে না হলে নাই, এরকম ড্যাম কেয়ার যখন থাকতে পারবেন আপনার বিশ্বাস করেন অথবা না করেন আপনার পরীক্ষা অসম্ভব ভালো হবে, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি প্রিলিমিনারিতে অবশ্যই পাশ করবেন। আমি 35তম থেকে 38তম বিসিএস পরীক্ষা দিয়েছি, বলতে আসলে খুবই হাস্যকর মনে হলো। আমি শেয়ার করি এই জন্য যে আসলে অনেকেই দেখা যাচ্ছে ম্যাথ ভালো পারে না, যার জন্য দেখা যাচ্ছে
অনেকে ম্যাথে প্রিপারেশন নেয় কিন্তু ম্যাথ পারে না, অনেক এই সমস্যাটা হয় প্রিলিমিনারির জন্য। তো 185 নম্বরের যে পরীক্ষাটা আমি দিতাম, সেটা আমার কাছে এটা মনে হতো যে ম্যাথের একটা ম্যাথের জন্য যদি 1 নাম্বার হয়, তাহলে একটা জেনারেল নলেজের জন্য 1 নাম্বার, তাহলে আমার তো কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে আমি যদি আমার অন্য সাইডটা যদি ভালো করি বা অন্য সাইডটা যদি আমি শক্তিশালী করি, তাহলে দেখা যাচ্ছে আমার তো ওইদিকে দরকার হচ্ছে না, কারণ আমাকে প্রিলিমিনারিতে টিকার জন্য 115 কনফার্ম করতে পারলেই এনাফ। কারণ 115-এর উপরে আজ পর্যন্ত কি হয় নাই, যায় নাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে প্রিলিমিনারির যে ব্যাপারটা আছে, প্রস্তুতি কিভাবে নিব, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা সরাসরি কথা বলার মাধ্যমে, সরাসরি প্রশ্ন উত্তর নেওয়ার মাধ্যমে আমরা একটা জুম সেশন চালু করেছি এবং খুব শীঘ্রই আমরা সেই ক্লাসগুলো নেওয়া শুরু করব। প্রতিটা সেশনে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলে, বিশেষ করে প্রিলিমিনারি রিটেন, এই দুইটার জন্য। আর রিটেনের কথা পরে আসি, এখন আপনাদের কিছু প্রশ্ন নিতে চাই। আপনারা যারা আছেন, আপনাদের প্রশ্ন যদি কোনো থেকে থাকে, তাহলে প্রশ্ন আপনারা করতে পারেন, কারণ আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলে অনেকেই, একজন প্রশ্ন করলে দেখা যাচ্ছে আরও 10 জন উপকৃত হবে। সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্নগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আর যারা জুম অ্যাপসের মাধ্যমে অলরেডি হিউজ রেজিস্ট্রেশন এসেছে, যেটা খুবই আশাজনক, যে আসলে অনেকে আগ্রহ প্রকাশ করেছে। আসলে সত্যিকার অর্থেই জুম অ্যাপসের যে সেশনটা, সেটা আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু থেকেই নেওয়া, আপনাদের কামনা এবং আপনাদের চাওয়া থেকেই সেই জুম অ্যাপের রেজিস্ট্রেশন করে নেওয়া। আমরা দেখি খুব শীঘ্রই এটা রেজিস্ট্রেশন হয়তো বা আরও একদিন সময় বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা প্রথম ব্যাচের যে রেজিস্ট্রেশন আছে, সেই প্রথম ব্যাচে ক্লাসগুলো আমরা সেশনটা আমরা নিয়ে নিব। পরবর্তীতে আবার চলমান থাকবে আর কি এই জুম যে এটা আছে সেশনটা আছে, সেটা প্রিলিমিনারির আগ পর্যন্ত আপনার সময়ে সময়ে কখন কি করা উচিত, সেটা আমরা জুম অ্যাপের মাধ্যমে এবং লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনারা যে পেজ আছে সেই পেজের মাধ্যমে অবশ্যই সবসময় কি আপডেট জানানো হবে। আচ্ছা, তাহলে প্রিলিমিনারি সংক্রান্ত বা প্রিলিমিনারির ব্যাপারগুলো যে আছে, সেগুলো নিয়ে আপনাদের প্রশ্ন শুনতে চাই। কেউ কি প্রশ্ন করেছে কিনা, আমি না এই পর্যন্ত মনে হয় কেউ প্রশ্ন করেনি, কিন্তু একজন প্রশ্ন করেছে, এমডি দেলোয়ার হোসেন, ভাইয়া দ্বিতীয় বর্ষ থেকেই কিভাবে আমি প্রস্তুতি শুরু করব? এটা চমৎকার প্রশ্ন। একটা ব্যাপার হচ্ছে কি, যে বর্তমানে আমাদের কেরিয়ার যে ব্যাপারটা, এটা আসলে সবার মাথার মধ্যে ঢুকে গেছে। এখন আসলে সবার মধ্যেই কেরিয়ার সচেতনতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি একটা উদাহরণ দিই। আমি যখন 2009 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন দেখতাম যে মুষ্টিমে একদম পড়াশোনা শেষ করে, অনার্স মাস্টার শেষ করে কিছু বড় ভাই বোন ছিল যারা সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতো, এবং তাদের দেখতাম যে সারাদিন পড়াশোনা করতো। সেই সকাল ভোরে আসতো, এসে আবার সেই লাইব্রেরি 8টায় পৌনে 8টায় বন্ধ হয়ে যেত, তখন পর্যন্ত কি পড়াশোনা করতো। এবং আমি এটাও দেখেছি যে বাসায় যখন মানে 8টায় যখন যাই, তখন খাওয়া দাওয়া করি, বিশ্রাম নিয়ে আবার দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা পড়তো। তো তাদেরকে দেখে আমি খুবই মানে অনুপ্রাণিত হতাম এবং একটা জিনিস চিন্তা করতাম যে তারা কিভাবে এত পড়াশোনা করে, এত পড়াশোনা কিভাবে করে। তখন আমি খুব অবাক হয়ে যেতাম আর কি। এই ব্যাপারটা 2009 সাল, 10 সাল এবং 11 সাল পর্যন্ত আমি লক্ষ্য করেছি যারা অনার্স মাস্টার শেষ করেছে। পরবর্তীতে 2014-15 সালে যখন আমরা যখন অনার্স মাস্টার শেষ করলাম, তখন দেখি আমাদের সাথে একদম ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা, ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে আমাদের সঙ্গে কি পড়াশোনা করছে। দেখা যাচ্ছে সিট পাওয়ার জন্য লাইন দিচ্ছে, সিট পাওয়ার জন্য যুদ্ধ করছে। তখন একটা ব্যাপার কি,
আমি এই প্রশ্নটার বিস্তারিত উত্তর দিচ্ছি, আপনারা সবাই জেনে রাখবেন এবং সবার প্রশ্নের উত্তরটা আমার মনে হয় জানা হয়ে যাবে। তো এটার একটা অন্যতম কারণ ছিল বিসিএসে 2015 সালে যে পে স্কেল দেয় সেখানে 11,000 টাকার যে পে স্কেলটা ছিল এইটা দ্বিগুণ হয়ে 22,000 হয়ে যায় পে স্কেলটা, বা বেসিক স্যালারি যেটা স্টার্টিং যেটা থাকে। তো এই কারণে দেখা যাচ্ছে বিসিএস এর প্রতি একটা প্রচণ্ড রকম একটা যোগ চলে আসছে এবং কমার্স ফ্যাকাল্টির ছেলেরা ব্যাংক বাদ দিয়ে এবং বিশেষ করে সম্প্রতি সময় মেডিকেল বুয়েট স্টুডেন্টরাও কিন্তু এসে যোগ দিয়েছে, শুধুমাত্র এই পে স্কেলের জন্য না, অন্যান্য কারণও আছে। তবে আমি এটা বলতে চাচ্ছি যে আসলে তখন যখন হঠাৎ করে এরকম পে স্কেল একটা ঘোষণা করে তখন থেকে তাদের এই চাকরিটার প্রতি একটা ফ্যাসিনেশন জন্ম নেয়। আর যাই হোক, আমি এইটার বিপক্ষে যে আসলে প্রথম বর্ষ থেকে একদম সিরিয়াস পড়াশোনা করাটা, মানে একদম বই গাইড নিয়ে যেরকম অনার্স মাস্টার শেষ করে যেরকম পড়াশোনা করেন সেরকম পড়াশোনাটা আমি একদম বিপক্ষে। তা আমি মনে করি এটা এরকম যে কেউ যদি অনার্স প্রথম বর্ষ থেকে তার যে উইক সাইড আছে সেই সাইডগুলো নিয়ে কাজ করতে পারে। যেমন ধরেন কেউ যদি ইংলিশে দুর্বল থাকে সে ইংলিশ নিয়ে কাজ করতে পারে, ওয়ার্ড মিনিং শিখতে পারে, প্র্যাকটিস করতে পারে, ফ্রি হ্যান্ড রাইটিং যেটা আছে সেটা ডেভেলপমেন্ট করতে পারে, বিভিন্ন সামাজিক যে সংগঠন আছে সেগুলোতে শিক্ষার্থীরা যেতে পারে, আবার দেখা যায় ডিবেটিং ক্লাব আছে সেখানে যেতে পারে, এবং স্পোর্টস করতে পারে। ঠিক আছে, এগুলোর পাশাপাশি পড়াশোনাটা এরকম হবে যে তার ডেভেলপমেন্টের জন্য প্রথম বর্ষ থেকে তার যে উইক সাইডগুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করবে। এবং কিছু কিছু পড়াশোনা যেমন পত্রিকা পড়া, তারপর হচ্ছে নিউজ শোনা, এগুলো কিন্তু করতে পারে। তাহলে কি দেখা যাচ্ছে এই আপনি ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই পড়াশোনাটা আপনার যখন দরকার, ধরেন মাস্টার শেষ করে যখন সিরিয়াস পড়াশোনা দরকার, অনেক বেশি এনার্জেটিক পড়াশোনা করা দরকার, তখন দেখা যাচ্ছে আপনার এনার্জি চলে গেল, তখন আপনার পড়ার প্রতি একটা অনীহা চলে আসলো। আর তখন যদি আপনি একটা দুইটা প্রিলিমিনারি ফেল করে পেলেন, তখন আপনার ওই যে লম্বা একটা পড়াশোনার ইতিহাস আপনার আছে, সেই পড়াশোনার ইতিহাসটা আপনাকে কী করতে পারে, পেছনে ফেলে দিতে পারে। তো আমি এই কথাটাই বলবো যে প্রথম বর্ষ থেকে এরকম সিরিয়াস একদম বিসিএসের গাইড টাইড নিয়ে একদম বসে পড়া, সিরিয়াস রুটিন করে পড়া, এটা আসলে আমি পক্ষপাতী না, কিন্তু অনেকে এই কাজটা করে দেখা যাচ্ছে পরবর্তীতে তাদের এই প্রবলেমটা দেখা দেয় এবং তাদের দেখা যাচ্ছে চাকরি পড়াশোনা শেষ করার 4-5 বছর দেখা যাচ্ছে অনেক সময় কন্টিনিউ করতে পড়াশোনা, সেই পড়াশোনার যে এনার্জিটা সেটা আসে না। আশা করি এক প্রশ্নের উত্তরের মাধ্যমে সবগুলা উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন আব্দুর রহিম প্রশ্ন করেছেন যে এই 2 মাস 25 দিনে কি প্রিলির জন্য শূন্য থেকে প্রিপারেশান নেওয়া সম্ভব? অফকোর্স সম্ভব, অফকোর্স। আপনি এই 2 মাস 25 দিন মানে কি, মানে হচ্ছে 85 দিন, ঠিক আছে, এই 85 দিন আপনাকে ভাগ করতে হবে। কীরকম ভাগ করতে হবে সেটা একটা মাস্টার প্ল্যান আমি আপনাকে করে দিচ্ছি। যেমন ধরেন প্রথম যদি আপনি 0 থেকে শুরু করেন তাহলে আপনাকে 2 মাসের মধ্যেই সিলেবাসটা শেষ করার একটা প্রচণ্ড একটা মানসিক শক্তি সহ একটা টার্গেট নিতে হবে। আপনাকে টার্গেট নিতে হবে, টার্গেট না নিলে তো আপনি পড়াশোনা করতে পারবেন না। এখন যদি আপনি মনে করেন যে আমি সকালে কী পড়বো, বিকালে কী পড়বো, আমি রাত্রে কী পড়বো, এটা যদি চিন্তা করেন তাহলে কি আপনার পড়াশোনা হবে না। আপনার যে উইক সাইডগুলো আছে সেগুলো আপনাকে জোরালোভাবে শেষ করতে হবে। এবং আমি আপনাদের সঙ্গে আরও কথা বলবো, তাহলে এটা অবশ্যই সম্ভব। দিব্যান্ত বদ্রক, খুবই ইন্টারেস্টিং নাম। নতুনদের জন্য লিখিত প্রস্তুতি বিষয়ে বলার অনুরোধ করছি। লিখিত প্রস্তুতি আমি আসলে পরবর্তী যে লাইভ অনুষ্ঠানটা হবে সেখানে আমি শুধু বিসিএস লিখিত নিয়েই আলোচনা করব। আশা করি সেই অনুষ্ঠানটা আপনি উপভোগ করবেন এবং সেটা আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমেই শেষ হবে। সোহানা আক্তার প্রশ্ন করেছে, স্যার আমি তো এই প্রথম 43তম প্রিলিমিনারি পরীক্ষা দেবো, কীভাবে সব বিষয়ের উপর প্রস্তুতি নিব?
প্রথমে আপনি আপনি যেহেতু আবেদন করেছেন ইতিমধ্যে আপনি কিছু না কিছু পড়াশোনা করেছেন এবং আপনি জেনেছেন যে আপনার স্ট্রং সাইড উইক সাইড কোনটা। প্রিলিমিনারি হচ্ছে এমন একটা জিনিস যেটা আত্মবিশ্বাসে ভরপুর না হলে কিন্তু পাশ করা সম্ভব না। কারণ হচ্ছে আত্মবিশ্বাস না থাকলে পরীক্ষার হলে আপনাকে অনেক অনেক প্যারাশানির মাধ্যমে ফেলে দিবে। সেদিক থেকে আমি মনে করি যে আপনি যদি 43তমকে যদি 85 দিন আপনি করেন, এটাকে আপনি একটা রুটিন করে, চমৎকার একটা রুটিন করে আপনি প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করে শুরু করতে পারেন। আর আপনাদের এই প্রশ্নগুলো নিয়েই আমি পরবর্তীতে আরেকটা লাইভ অনুষ্ঠান বা লাইভ সেশন করব, তখন আরও কথা বলবো। শেখ সুলামান সুজন বলেছেন, ভাইয়া ভোকাবুলারি কিভাবে ফার্স্ট থেকে শুরু করে ইজি হবে মেমোরি মনে রাখতে বা মেমোরি রাখতে। আচ্ছা, যাই হোক, আপনাকে প্রতিদিন ভালো একটা বই থেকে বা নিউজ পেপার থেকে 10টা ওয়ার্ড শিখে খাতার মধ্যে লিখতে হবে এবং 6 দিন পড়বেন, 1 দিন রিভিশন দিবেন, তাহলে মনে থাকবে। আর একটা হচ্ছে সেন্টেন্স মেকিং করতে হবে। ম্যাথের জন্য কি পড়বেন? শেখ বশির আহমেদ বলেছেন, ম্যাথের জন্য কি পড়ব? ম্যাথের জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার প্রিলিমিনারি টার্গেট থাকে সেক্ষেত্রে আপনি ভালো মানের একটা বই, বিগত সালের প্রশ্নগুলো সলভ করেন, বিগত সালের যে জব সলিউশন আছে সেগুলো সলভ করতে পারেন। আর যদি ম্যাথে মোটামুটি ভালো হয়ে থাকেন তাহলে আপনি লিখিত আকারে ম্যাথ করতে থাকেন একটু একটু করে, আর অন্য সাবজেক্টে বেশি জোর দেন, কারণ প্রিলিমিনারিতে ম্যাথের উপরে এত জোর দেওয়ার দরকার নেই আমি মনে করি। আচ্ছা, আমার মনে হয় প্রশ্ন আপনাদের সিলেট থেকে, একজন সিলেট থেকে শুনছে। হ্যাঁ, চমৎকার। সিলেট আমার কর্মস্থল, খুব আবেগের একটা জায়গা। যাই হোক, আপনারা সব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন, দেখছেন, এই যে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে শুনছেন, আমার কথা ভাবছেন, সেটাই আমার অনেক বড় পাওনা। এক জীবনে আসলে, শিক্ষকতা জীবনে আসলে আর কিছু দরকার নেই, আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, এটুকুই এনাফ আমি মনে করি। তো মনে হয় আপনাদের আর কোনো প্রশ্ন নেই। আমি পরবর্তী লাইভে আমি বিসিএস 41তম বিসিএস রিটেন নিয়ে কিছু কথা বলবো। আর যারা জুম অ্যাপে রেজিস্ট্রেশন করেননি, আপনারা চাইলে, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই 2-1 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেন। আমি খুব শীঘ্রই জুম অ্যাপের যে এক্সক্লুসিভ যে সেশনটা আছে সেটা শুরু করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোভিড-19-এর এই সিচুয়েশনে অনেক খারাপ সময় যাচ্ছে, আপনারা সবাই ভালো থাকবেন, এটাই কামনা করি। আর যাবার আগে আমার এই যে লাইভটা আপনারা শুনছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা শেয়ার করতে পারেন, এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে পরবর্তী লাইভে আমরা সেই প্রশ্নগুলো নিব। আজকে তাহলে এই পর্যন্ত থাকুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।